বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে এনটিপিসির কথা মাথায় রেখে বিগত বছরগুলিতে রেলের বিভিন্ন পরীক্ষায় পরিমিতি থেকে যে সমস্ত প্রশ্ন এসেছিল, এই সিরিজে সেই প্রশ্নগুলোর সমাধান দেখে নেব। রিপিটেড প্রশ্নগুলো বাদ দিয়ে বাকি প্রশ্নগুলোর সমাধান করা হবে এই সিরিজে। আজকে 1 থেকে 15 পর্যন্ত প্রশ্নের সমাধান দেখে নেব। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, চাকরি পরীক্ষার বিভিন্ন বিষয়ের পিডিএফের জন্য তোমরা www.bengali-man-for-you.com এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো। যারা পিএসসি আইসিডিএস মেন ও ক্লার্কশিপ মেনের প্রস্তুতি নিচ্ছ তারা এই ওয়েবসাইটটা নিয়মিত ভিজিট করতে পারো। এখানে মেন পরীক্ষার উপযোগী অঙ্ক, ইংরাজি ও বাংলার নমুনা প্রশ্নোত্তর আলোচনা করা হচ্ছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে, একটি সার্কাসের লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুর ভূমির ব্যাসার্ধ 5 মিটার এবং উচ্চতা 12 মিটার। তাঁবুটি তৈরি করতে কতটা ক্যানভাস কাপড় প্রয়োজন? দেখো, এখানে এই যে তাঁবু কিরম দেখতে হয়, এরকম টাইপের দেখতে হয়। এই তাঁবুর ভূমির ব্যাসার্ধ 5 মিটার দিয়েছে এবং উচ্চতা 12 মিটার। বলেছে তাঁবুটা তৈরি করতে কতটা ক্যানভাস লাগবে। দেখো, তাঁবুর যে ক্যানভাসের কথা বলা হয়েছে, এটা তো ভূমি, এর উপরে যে ক্যানভাসটা রয়েছে টোটাল, মানে এটা 3D পিকচার, তো মনে করো এই দিকে এই এরকম গোল হয়ে যে তাঁবুটা রয়েছে, সেই তাঁবুতে টোটাল যে কাপড়টা রয়েছে সেই কাপড়টা কতটা, সেটা প্রশ্ন চেয়েছে। দেখো, এই আকৃতির যে আঁকাগুলো, যেগুলোকে আমরা শঙ্কু বলি, সেই শঙ্কুর ক্ষেত্রে এটা যদি রেডিয়াস হয়, এটা যদি এইচ হয় এবং এটা যদি তির্যক উচ্চতা এল হয়, তির্যক উচ্চতা এল যদি হয়, তবে এই যে তাঁবু যতটা লাগবে তার পরিমাণ হয় পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফলের সমান পরিমাণ। অর্থাৎ এই যে ফর্মুলাটা তোমরা জানো, পার্শ্বতলের বা বক্রতলের ক্ষেত্রফল, এটাই হচ্ছে তাঁবুর পরিমাণ। এই ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। এটা খেয়াল রেখো, পাই আর এল এটা হচ্ছে পার্শ্বতলের বা বক্রতলের ক্ষেত্রফল, যেটা তাঁবু যে ততটা তৈরি করতে ক্যানভাস লাগবে তার পরিমাণ সবসময় পাই আর এল। এখানে আমরা দেখতে পাচ্ছি আর মানে হচ্ছে এইটা, এল মানে এইটা। অর্থাৎ আমি যদি এইটাকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেহেতু এটা লম্ববৃত্তাকার শঙ্কু, তা মানে এইখানটা করে একটা 90 ডিগ্রি কোণ আছে। এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, তাহলে এইটা কত, যেটা আমরা বলি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অতিভুজ। দেখো, 5, 12, 13 একটা ট্রিপলেট তৈরি করে। অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, যে সূত্র আমরা জানি সেই সূত্রে ফেললে এটা 13 আসবে। অথবা আমরা যেরকম মনে রাখি 3, 4, 5 একটা ট্রিপলেট, একে 2 দিয়ে যদি গুণ করি, একেও যদি 2 দিয়ে গুণ করি এবং একেও যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 6, 8, 10 একটা ট্রিপলেট তৈরি হয়। অর্থাৎ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার হবে। ঠিক তেমন করে 5, 12, 13 একটা ট্রিপলেট তৈরি করে, অর্থাৎ 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান 13 স্কোয়ার হয়। এগুলো একটু মনে রেখো। তাহলে এইটাকে আমরা বলি তির্যক উচ্চতা, যার ভ্যালু হচ্ছে এল। তাহলে এল এর ভ্যালু আমরা পেলাম 13, রেডিয়াস তো 5 দেওয়াই ছিল, পাইয়ের ভ্যালু 22/7 জানি। আমরা যদি এই ফর্মুলায় পুট করে দিই, তাহলে আমরা ক্যানভাস কতটা দরকার সেটা আমি পেয়ে যাব। তাহলে পাইয়ের ভ্যালু হচ্ছে 22/7 ইন্টু আর, আর মানে রেডিয়াস, ব্যাসার্ধ এটা 5, গুণিতক এল যেটা, সেটা হচ্ছে এইটা তির্যক উচ্চতা, তার ভ্যালু হচ্ছে 13। তাহলে 22কে 5 দিয়ে গুণ করব, করে 13 দিয়ে গুণ করলে এটা আসছে 1430, তাকে 7 দিয়ে ভাগ করব, 7 দুগুণে 14, অর্থাৎ 200 সামথিং হবে, যেটা অপশান নাম্বার 1-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন। 2-এর প্রশ্নে বলেছে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকাকৃতি মার্বেল গলিয়ে 0.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলি ছোট গোলক তৈরি করা যাবে। দেখো, যখন কোনো জিনিস গলিয়ে বা মেল্ট করার পর আর একটা জিনিস তৈরি করা হবে, তখন তোমাকে মনে রাখতে হবে যে জিনিসটা গলিয়ে ফেলছি তার আয়তনের ফর্মুলা অ্যাপ্লাই করব, এবং যে জিনিসটা তৈরি করছি সেই জিনিসটারও আয়তনের ফর্মুলাই অ্যাপ্লাই করতে হবে। এখানে গোলকাকৃতি মার্বেলের কথা বলা হয়েছে,
গোলকাকৃতি মার্বেল গলিয়ে গোলকাকৃতি মার্বেলই তৈরি করছি, তাহলে আমাকে জানতে হবে যে গোলকাকৃতি মার্বেল যেটা বলছে তার আয়তন কত। স্ফিয়ার বা গোলকের আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব। ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ। বোঝা গেছে? এবার মনে করো এখানে যে জিনিসটা গলিয়ে ফেলছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলকাকৃতি মার্বেল, তাহলে যেটা গলিয়ে ফেলছে তার আয়তনের ফর্মুলাটা আমি এদিকে লিখব। তার আয়তনের ফর্মুলা 4/3 পাই ইন্টু আর কিউব। আর মানে হচ্ছে যেটা ব্যাসার্ধ দেওয়া আছে, এইটাকে আমি গলিয়ে ফেললাম, তাহলে ওর আয়তন এটা। তাহলে এই টোটাল মেটেরিয়ালটা পাওয়া গেল। এটা দিয়ে আমি কি তৈরি করব? এটা দিয়ে ছোট ছোট মার্বেল তৈরি করব, যে মার্বেলের ব্যাসার্ধ হবে 0.5 সেন্টিমিটার। দেখো ছোট ছোট যে মার্বেলগুলো তৈরি করব সেগুলো গোলকাকৃতি মার্বেল, তারও আয়তনের ফর্মুলা এইটাই হবে। দেখো আমি এখানে আয়তনের ফর্মুলাটা আবার অ্যাপ্লাই করছি, 4/3 পাই। আর মানে কি, যে ছোট ছোট গোলকগুলো তৈরি হচ্ছে তাদের ব্যাসার্ধ দেওয়া আছে 0.5, তাহলে 4/3 পাই আর কিউব। এটা এলো একটা ছোট গোলকাকৃতি মার্বেলের আয়তন। এরকম মনে করো এক্স পিস গোলকাকৃতি মার্বেল তৈরি করা যাবে, তাহলে এক্স পিস গোলকাকৃতি মার্বেল যেটা তৈরি করা হলো সেটা কোত্থেকে নেওয়া হলো? এই যে আয়তনটা পাওয়া গেছিল টোটাল মেটেরিয়ালটা, এখান থেকে ছোট ছোট টুকরো নিয়ে এইগুলো তৈরি করা হয়েছে। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা গলিয়ে ফেলা হচ্ছে সেই ফর্মুলাটা এইদিকে লিখে নিও সুবিধের জন্য। এখানে যেহেতু গোলকাকৃতি মার্বেল তৈরি করা হচ্ছে, তাই গোলকাকৃতি মার্বেলের বা স্ফিয়ারের আয়তনের ফর্মুলা বসাবে 4/3 পাই আর কিউব। আর মানে হচ্ছে যে গোলকটা গলিয়ে ফেলা হচ্ছে তার ব্যাসার্ধ, এখানে যেটা ছিল 10। এই দিকে লিখবে কোনটা? এদিকে লিখবে যে জিনিসটা তৈরি করা হচ্ছে। এখানেও গোলক তৈরি করা হচ্ছে, তাই আমি আবার গোলকের আয়তনের ফর্মুলায় লিখলাম 4/3 পাই আর কিউব। আর মানে যে গোলকটা তৈরি হচ্ছে তার ব্যাসার্ধ, সেটা আছে 0.5, এখানে বসালাম, হোল কিউব দিলাম। এটা হচ্ছে একটা গোলকের আয়তন। এরকম মনে করো এক্স পিস গোলক তৈরি করা যাবে, তাই এটা এক্স দিয়ে গুণ করা হয়েছে। এবার 4/3 পাই এদিক থেকে কেটে দাও, তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে? এক্সের ভ্যালু 10-এর কিউব বাই 0.5-এর হোল কিউব। এটাকে এইভাবে বসাতে পারি 10/0.5 তার পুরোটার হোল কিউব। দেখো 0.5 এখান থেকে দশমিক তুললে এইখানে দিয়ে দাও একটা শূন্য, এইটাকে কাটলে 5×20 100, অর্থাৎ 20-র হোল কিউব উত্তর আসছে। 20-র হোল কিউব মানে কি? 2-এর কিউব মানে 8 আর 3টে শূন্য, তাহলে 8000 পিস ছোট ছোট গোলক তৈরি হবে, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন 3-এর প্রশ্নে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল পাই এ স্কোয়ার বর্গ সেমি এবং উচ্চতা বি সেমি, চোঙটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এই একটা চোঙ, লম্ববৃত্তাকার চোঙ, এর ভূমির ক্ষেত্রফল এটা পাই এ স্কোয়ার। ভূমির ক্ষেত্রফল মানে কি? ভূমি যেটা দিয়ে তৈরি, এখানে দেখো একটা সার্কেল দিয়ে ভূমিটা তৈরি, অর্থাৎ সার্কেলের ক্ষেত্রফল পাই এ স্কোয়ার। আমরা জানি সার্কেলের ক্ষেত্রফল যদি পাই এ স্কোয়ার হয়, তাহলে এ হচ্ছে এই ভূমির ব্যাসার্ধ। কেন আমরা সার্কেলের ব্যাসার্ধ জানি? যদি আর হয় তার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে আরটা কি? ভূমির ব্যাসার্ধ। এখানে ক্ষেত্রফল পাই এ স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে যেটা আমরা রেডিয়াস জানি তার ভ্যালু হচ্ছে এ। তাহলে এই লম্ববৃত্তাকার চোঙটা ভূমির ব্যাসার্ধ হচ্ছে এ সেন্টিমিটার। এবার তোমাকে বলেছে এর উচ্চতা দেওয়া আছে বি, এইটা উচ্চতা, এটা বি সেন্টিমিটার দেওয়া আছে। বলেছে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত। দেখো বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা মনে রাখতে পারো, তবু আমি একবার বলি, ক্ষেত্রফল যখন বলছে বক্রতলের ক্ষেত্রফল মানে এই যে বডিটা তুমি দেখতে পাচ্ছ এইখানে, এই জায়গাটা, এই বডির ক্ষেত্রফলটা চেয়েছে। অর্থাৎ এই যে বৃত্তটা আছে, বৃত্তাকার ক্ষেত্র এই দিককার আর বৃত্তাকার ক্ষেত্র এই দিককার, এই দুটো পোর্শন বাদ দিলে বাকি যে অংশটা থাকছে তাকে বক্রতল বলা হবে। এই বক্রতলের ক্ষেত্রফলের তোমাকে মান চেয়েছে। দেখো বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা 2πr/h, এটা বসাতে পারো ডাইরেক্ট। 2πr/h, 2π, আর মানে হচ্ছে রেডিয়াস, এক্ষেত্রে রেডিয়াস এ, আর হাইট কত আছে? বি, তাহলে উত্তর আসবে 2πab, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। দেখো আমরা অন্যভাবে এটাকে যদি ফর্মুলাটা ভুলেও যেতাম,
এই যে কাগজটা, একটা কাগজকে যদি তুমি গোল করো এরকম টাইপের দেখতে হবে, আবার যদি এইটাকে খুলে দাও একটা চৌকো কাগজের মতো দেখতে হবে। এই চৌকো কাগজটা যদি গোল করো এরকম দেখতে হবে, আবার যদি ওই গোলাকৃতি কাগজটা খুলে ফেলো তাহলে এরকম টাইপের জিনিস দেখতে হয়। এই যে জিনিসটা, যেটা আমরা আয়তকার একটা ক্ষেত্র পেলাম, এই জিনিসটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এটা প্রস্থ, আমরা সবাই জানি। আমরা এই যদি বলতাম আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত, তোমরা বলতে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। এবার দেখো এই যেটা চোঙ আছে, এই চোঙের দৈর্ঘ্য কোনটা হয় যেন, দৈর্ঘ্য হয় এই যে বৃত্তাকার যে ক্ষেত্রটা আছে এর পরিসীমার সমান দৈর্ঘ্যটা হয় এই কাগজটার দৈর্ঘ্য। যদি এই বৃত্তাকার ক্ষেত্রটার ব্যাসার্ধ এ হয় তাহলে এর পরিসীমা কত হবে, পরিসীমার ফর্মুলা 2 পাই আর। 2 পাই আর মানে হচ্ছে ব্যাসার্ধ, এক্ষেত্রে এ। তাহলে যখন এইটাকে খুলে একটা এরকম কাগজে তৈরি করব, তখন এইটার যা লেন্থ হবে সেই লেন্থটাই হবে এর দৈর্ঘ্য। এর লেন্থটা কত, এটা হচ্ছে পরিসীমা যার ফর্মুলা 2 পাই এ, এটা এখানে বসবে। অর্থাৎ এর লেন্থ মানে হচ্ছে এই বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা। আর এই যে উচ্চতাটা আছে সেইটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রস্থের মান হয়। আমি যদি বলি এইটার ক্ষেত্রফল কত, তুমি বলবে এইটার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, সেটাই দেখো এখানে লেখা হয়েছে। দৈর্ঘ্যের ভ্যালু 2 পাই এ এবং প্রস্থ হয়েছে বি। পরের প্রশ্ন, 4 প্রশ্নে বলেছে একটি ঘরের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 16 মিটার এবং উচ্চতা 12 মিটার। প্রতি বর্গমিটারে 1.75 টাকা হিসেবে ঘরটির 4 দেওয়াল রং করতে কত খরচ হবে। দেখো আমি ফর্মুলা বলতে পারি, তবু ফর্মুলাগুলোকে একটু বুঝে নাও যে ফর্মুলাগুলো কিভাবে এসছে। বাই চান্স যদি পরীক্ষার সময় ভুলে যাও তাহলে কিন্তু এটা অ্যাপ্লাই করে অঙ্কটাকে করে আসতে পারে। একটা ঘর আছে, এই ঘরটার এটা দৈর্ঘ্য, আমি কিছুক্ষণের জন্য দৈর্ঘ্যকে এল দিয়ে লিখছি। এটা প্রস্থ, প্রস্থকে আমি বি দিয়ে লিখছি, এবং এটা উচ্চতা, এইটা আমি এইচ বলে লিখছি। তাহলে এটা একটা ঘর। এই ঘরের বলেছে 4টে দেওয়ালে রং করব। 4টে দেওয়ালে রং করলে 4টে দেওয়ালের ক্ষেত্রফল দরকার। আচ্ছা দেওয়াল কোনগুলো, আমি জানি এই পোর্শনটা ছাদ, এইটা হচ্ছে মেঝে। ছাদ আর মেঝে বাদ দিয়ে 4টে আমাদের দেওয়াল থাকে। তাহলে ঘরে যদি 4টে দেওয়াল থাকে, আমি যদি বলি এই একটা দেওয়াল, বুঝতে পারছো, এই দেয়ালটা এই দিকের দেয়ালে যা ক্ষেত্রফল হবে এর উল্টো দিকের দেয়ালের ক্ষেত্রফলও তাই হবে। এই দেয়ালটার ক্ষেত্রফল কি, যখন ক্ষেত্রফল দেখছি তখন দেখছি এইটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য। বোঝা গেছে, এইটা প্রস্থ, এটা দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে আমি বলবো এই দেয়ালটার ক্ষেত্রফল দৈর্ঘ্য এইচ আর প্রস্থ বি, অর্থাৎ দেয়ালের ক্ষেত্রফল এইচ গুণিতক বি। কিন্তু এইদিকে যে দেয়ালটা রয়েছে, যে দেয়ালের ক্ষেত্রফল যা হবে এর উল্টো দিকের দেয়ালের ক্ষেত্রফলও তাই হবে। অর্থাৎ এই দেয়ালটার ক্ষেত্রফল যদি এইচবি হয়, এর উল্টো দিকের এই দেয়ালটার ক্ষেত্রফলও হবে এইচবি। তাহলে এই দেয়ালটা এইচবি, এই দেয়ালটার ক্ষেত্রফল এইচবি, তাহলে এই দুটো দেওয়ালের ক্ষেত্রফল 2HB, এদিকে এইচবি প্লাস এদিকে এইচবি। বোঝা গেছে। এবার দেখো আর দেওয়াল কোথায়, আর দেওয়াল হচ্ছে একটা এই পার্টটা, এদিকে একটা দেয়াল আছে, এর উল্টো দিকে একটা এইটা দেয়াল আছে। তাহলে আমি দেখব এই দেয়ালটার ক্ষেত্রফল কি, এই দেয়ালটা যখন দেখছি এই দেয়ালটার দৈর্ঘ্য এইটা, প্রস্থ হচ্ছে এইটা। তাহলে এই টোটাল দেয়ালের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, অর্থাৎ এল গুণিতক এইচ। কিন্তু এদিকে যে দেয়ালটা আছে তার সমপরিমাণ ক্ষেত্রফলের দেওয়াল উল্টো দিকেও আছে। তাহলে এই দেয়ালের ক্ষেত্রফল যদি এলএইচ হয়, তাহলে এর উল্টো দিকের দেয়ালের ক্ষেত্রফলও এলএইচ হবে। তাহলে এই দুদিককার দেয়ালের ক্ষেত্রফল এলএইচ প্লাস এলএইচ, অর্থাৎ 2LH। তাহলে আমি 4টে দেয়াল পেলাম, এইটার ক্ষেত্রফল এইটা, আর এদিককার দেয়াল এদিককার ক্ষেত্রফল হচ্ছে এইটা। তাহলে 4 দেয়ালের মোট ক্ষেত্রফল এইটা। আমি যদি এখান থেকে 2H কমন নিই তাহলে এখান থেকে L প্লাস বি বা বি প্লাস এল পড়ে থাকবে, যেটা 4 দেওয়ালের ক্ষেত্রফল হিসেবে তোমরা সূত্র মুখস্থ করো। তাহলে আমি যদি ডাইরেক্ট মনে রাখতে পারতাম যে 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু হাইট, ব্র্যাকেটের মধ্যে L প্লাস বি, অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আমার পক্ষে অঙ্কটা সুবিধে হতো। এবারে দেখো এক্ষেত্রে দৈর্ঘ্য 30 দেওয়া আছে, অর্থাৎ L এর ভ্যালু 30, প্রস্থ 16 দেওয়া আছে, অর্থাৎ বি এর ভ্যালু 16, এবং উচ্চতা 12 দেওয়া আছে, অর্থাৎ এইচ এর ভ্যালু 12। আমি যদি এখানে পুট করি তাহলে 4টে দেওয়ালের ক্ষেত্রফল হবে 2 ইন্টু এইচ এর ভ্যালু 12, এল এর ভ্যালু 30 প্লাস বি এর ভ্যালু 16। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল 12 দুগুণে 24 গুণিতক 30 প্লাস 16 সমান 46। এটা রেখে দাও, কাটাকুটি করো না।
তাহলে 24 গুণিতক 46 এইটা হলো 4 দেয়ালের ক্ষেত্রফল। এবার বলেছে প্রতি বর্গমিটারে 1.75 টাকা করে খরচ, অর্থাৎ 1 বর্গমিটারে খরচ হচ্ছে 1.75 টাকা। তোমাকে কত বর্গমিটার দেওয়াল আছে? 24 ইন্টু 46 বর্গমিটার দেওয়াল আছে, অর্থাৎ 24 ইন্টু 46 বর্গমিটার দেয়ালের ক্ষেত্রফলে যতটা আছে তাতে খরচ হবে এটাকে 1.75 দিয়ে গুণ। 1 বর্গমিটারে খরচ 1.7, এত বর্গমিটারে খরচ কত? তাহলে এইটার সঙ্গে এটাকে জাস্ট গুণ করব। এটা গুণ করে নিও, এটা গুণ করলে 1932 আসবে, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন, 5-এর প্রশ্নে বলেছে একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 5:4:3 এবং আয়তন 480 ঘনমিটার। প্রতি বর্গমিটার 10 টাকা হিসেবে এর বাইরের দেয়ালগুলি রং করতে কত টাকা খরচ হবে? আয়তঘন কীরকম দেখতে? যেরকম আমি একটা ঘরের ছবি এঁকেছিলাম ঠিক তেমন। তাহলে এইটা হচ্ছে একটা আয়তঘন যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, বলেছে এর বাইরের চারদিকের দেয়ালগুলো, দেখো যখন ঘরের আঁকা ছিল তখন বলা হয়েছিল ভিতরে 4টে দেয়ালের রং করতে হবে। এখানে বলছে বাইরের দেওয়ালগুলো রং করতে। বাইরের দেওয়াল যখন হবে তখন তার মানে পুরো এই দিকটা, নিচে, এই দিকে, এই দিকে, অর্থাৎ সব জায়গাগুলোকে রং করতে হবে। সেক্ষেত্রে আমি যতটায় রং করতে হবে সেই ক্ষেত্রফলটা আমাকে বার করতে হবে। দেখো এইটা যদি এল হয় দৈর্ঘ্য, এটা যদি প্রস্থ বি হয় এবং এটা যদি উচ্চতা এইচ হয়, তাহলে আমি যদি এই পার্টটা রং করি বাইরের দিক দিয়ে, তাহলে এই পার্টটার ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, অর্থাৎ বিএইচ। আমি একটু আগেই বলেছিলাম এই জিনিস এই দিকে একটা থাকলে এই দিকেও একটা থাকবে, অর্থাৎ 2BH ক্ষেত্রফল হবে। এদিককার ক্ষেত্রফল বিএইচ, এদিককার ক্ষেত্রফল বিএইচ, তাহলে টোটালটা 2BH। তাহলে এইটা হয়ে গেল, এই দেয়ালটা হয়ে গেল। এবার এই দেয়ালটা আসো, এই দেয়ালটা, এই দেয়ালটার মধ্যে কি পড়ছে? দৈর্ঘ্য পড়ছে আর উচ্চতা পড়ছে, অর্থাৎ এল পড়ছে আর এইচ পড়ছে। তাহলে এই দেয়ালটার ক্ষেত্রফল কত হবে? এল গুণিতক এইচ। এই এল গুণিতক এইচ এদিকে একটা আছে, উল্টো দিকেও একটা থাকবে, তাই 2LH করে দাও। LH প্লাস LH। আর একটা দেয়াল বাকি থাকছে, সেটা হচ্ছে এই ওপরটা, মানে এই নিচটার উপরটা, যেটা মেঝো আর ছাদের ক্ষেত্রফল যেটা আছে। এই মেঝে যেটা আছে সেটা দেখো দৈর্ঘ্য গুণিতক প্রস্থ আছে, তাহলে মেঝের ক্ষেত্রফল যা হবে ছাদের ক্ষেত্রফলও তাই হবে, অর্থাৎ LB করে দুটো আছে। তাহলে মোট ক্ষেত্রফল যেটা রং করতে হবে সেটা হচ্ছে এইটা প্লাস এইটা প্লাস এইটা। এখান থেকে যদি 2 কমন নিই তাহলে এটা আসবে BH প্লাস LH প্লাস LB। এই ফর্মুলাটা তোমরা মুখস্থ করো। বোঝা গেছে যে বাইরের দেয়ালগুলোতে যদি রং করি তাহলে সেই বাইরের দেয়ালের ক্ষেত্রফল হবে 2 গুণিতক দৈর্ঘ্য প্রস্থ, প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য উচ্চতা গুণ করে ব্র্যাকেটের মধ্যে রাখবে। বোঝা গেছে? তাহলে এই অঙ্কটা করতে গেলে আমি দেখছি যে আমার BHL এদের কিন্তু মান দরকার। এই মানটা কিভাবে পাবো? এর জন্য আলাদা একটা ডাটা দিয়েছে যে আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 5:4:3 দিয়েছে। আমি মনে করি দৈর্ঘ্য হচ্ছে 5x, প্রস্থ 4x, উচ্চতা 3x। আয়তঘনের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। আয়তঘনের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা, এটাকে খেয়াল রাখো। তাহলে আমি দেখতে পাচ্ছি দৈর্ঘ্য প্রস্থ এইটা, উচ্চতা এইটা, তাহলে এদের গুণ করলে নিশ্চয়ই আয়তন আসবে। সেই আয়তনের মান দেওয়া আছে 480। তাহলে আমি বলতে পারি এইটা মানে হচ্ছে 480। 4 5 20, 3 20 60, 60কে এটা দিয়ে কাটলে 6 8 48, অর্থাৎ এক্স কিউবের মান আসছে 8। 3 4 12, 5 12 60 দিয়ে এইটাকে কাটলে আসছে 8। এক্স কিউবের মান 8, 8 মানে 2-এর কিউব, তাহলে বলতে পারি এক্সের মান 2। এক্সের মান 2 যদি আমি এইখানে পুট করতাম তাহলে দৈর্ঘ্য যেটা বেরোতো, অর্থাৎ এল এর ভ্যালু কত বেরোতো? 5 × x, 5 × 2 = 10। প্রস্থ বা বি সেটা কত বেরোতো? 4 × 2 8। এবং উচ্চতা কত ধরেছিলাম? 3x, অর্থাৎ হাইট হবে 3 × x এর ভ্যালু 2, অর্থাৎ 6। তাহলে দৈর্ঘ্য 10, প্রস্থ 8 এবং উচ্চতা 6, এই ভ্যালুটা এখানে বসিয়ে দিলে এই যতটা রং করতে হবে তার ক্ষেত্রফল পেরিয়ে যাবে। এখানে যদি আমি মানটা বসাই 2 গুণিতক b × h, 8 × 6 48, প্লাস l × h, l এর সঙ্গে h গুণ করো 6 10 60, প্লাস l × b অর্থাৎ 8 10 80। এটা যদি যোগ করো 8 8 6 14 8 22, 228 গুণিতক
2। বোঝা গেছে? 228 গুণিতক 2। 228 কোত্থেকে আসছে? 8 8 188, সরি 188 গুণিতক 2 আসছে। বোঝা গেছে? তাহলে এই চার দেওয়াল মানে বাইরে যতটা পোর্শন রং করতে হবে তার ক্ষেত্রফল হচ্ছে 188 গুণিতক 2। এবার প্রতি বর্গমিটারে 10 টাকা করে খরচ। আমার টোটাল ঘরের ক্ষেত্রফল কত? 188 গুণিতক 2। 1 বর্গমিটারে খরচ যদি 10 টাকা হয় তাহলে এত বর্গমিটারে খরচ কত হবে? এইটাকে যা বেরোবে তার সঙ্গে 10 গুণ করব। বোঝা গেছে? তাহলে 188কে 2 দিয়ে গুণ করলে 376, 376কে 10 দিয়ে গুণ করলে 3760 টাকা আসবে, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন 6-এর প্রশ্নে বলেছে দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি এবং 6 সেমি, 8 সেমি ও 10 সেমি। ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের পার্থক্য কত? দেখো, পরীক্ষায় যখন এরকম ত্রিভুজের বাহু দেয়া থাকবে, প্রথমে দেখবে সেই ত্রিভুজটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিনা, অর্থাৎ সমকোণী ত্রিভুজ কিনা। দেখো, সংখ্যা যখন দিয়েছে 3, 4, 5, আমরা জানি 3, 4, 5 ট্রিপলেট তৈরি করে। তার মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার হয়। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। যে সূত্র মেনে চলে যে ত্রিভুজ, তাকে কিন্তু সমকোণী ত্রিভুজ বলা হবে। তাহলে আমি বলবো যে এটা একটা সমকোণী ত্রিভুজ যার বাহুর মাপ 3, 4, 5 দেওয়া আছে, এবং আরেকটা দেওয়া আছে 6 আর 10। দেখো, এটাও একটা সমকোণী ত্রিভুজেরই বাহু। তার কারণ আমি জানি যে কোনো ট্রিপলেটকে আমি সেম সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো আসে সেটাও একটা ট্রিপলেট তৈরি হয়। যেমন 3, 4, 5 আছে, আমি যদি 3, 4, 5কে 2 দিয়ে গুণ করি তাহলে এটা আসবে 6, এটা 2 দিয়ে গুণ করলে 8, এটাও 2 দিয়ে গুণ করলে 10। এই 6 আর 10ও ট্রিপলেট তৈরি করবে, মানে 6 আর 10 দিয়েও একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে। তাহলে আর একটা সমকোণী ত্রিভুজ আছে যার বাহুগুলোর দৈর্ঘ্য 6, 8, 10। বুঝে গেছে? এবার বলেছে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের পার্থক্য কত। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এক্ষেত্রে এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ গুণিতক ভূমির দৈর্ঘ্য 4 কিন্তু উচ্চতা হচ্ছে 3। তাহলে এর ক্ষেত্রফল কত? 3 দুগুণে 6। এই ত্রিভুজের ক্ষেত্রফল একই ফর্মুলা, হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে 3 আষ্টে 24। বলেছে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য কত। এখানে ক্ষেত্রফল 24, এখানে ক্ষেত্রফল 6, তাহলে পার্থক্য হচ্ছে 24 - 6 সমান 18। 18 কোথায়? অপশানটা হয়তো লেখা হয়নি, এটা 18 লিখে দাও। তাহলে উত্তর হচ্ছে অপশান নাম্বার 4। বোঝা গেছে? পরের প্রশ্ন 7-এর প্রশ্নে বলেছে 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে 45 ডিগ্রি কোণ করে থাকা বৃত্তচাপ দ্বারা উৎপন্ন বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। কি বলেছে? এর একটা ডাইরেক্ট সূত্র আছে, মনে রাখতে পারো, অথবা আমি যেভাবে বলছি সেভাবেও করতে পারো। এই একটা বৃত্ত আছে, বৃত্তের কেন্দ্রের সঙ্গে একটা বৃত্তচাপ, মনে করো এইটা, এইখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এই যে টোটাল যে জায়গাটা আছে এইটাকে বলা হয় বৃত্তকলা। বুঝেছো? এটা বৃত্তচাপ। এই টোটাল বৃত্তকলার ক্ষেত্রফল চেয়েছে। দেখো, কোনো সার্কেল, আমরা জানি কোনো সার্কেল সেন্টারে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। টোটাল এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180, এই অ্যাঙ্গেলটা 180, অর্থাৎ টোটাল এই অ্যাঙ্গেলটা 360 ডিগ্রি। আবার আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। তাহলে আমি বুঝতে পারছি বৃত্তের কেন্দ্রে যখন কোণ 360 ডিগ্রি উৎপন্ন হবে তখন সেই বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। যদি বৃত্তের কেন্দ্রে 1 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাহলে তার ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার বাই 360 ডিগ্রি। যদি বৃত্তের কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাহলে যে বৃত্তকলা এই 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে তার ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার বাই 360 গুণিতক 45। বোঝা গেছে? এবার যদি আমরা এটা মান বসাই এবং কাটি, দেখবে 45 দিয়ে যদি এটা কাটি তাহলে এটা আসবে 8। তাহলে আমি পাইয়ের ভ্যালু বসাচ্ছি 22 × 7, নিচে 8 আছে অর্থাৎ 1 × 8, আর এর ভ্যালু হচ্ছে 14 অর্থাৎ 14 স্কোয়ার। আমি এটাকে 14 × 14 লিখছি। আর এর ভ্যালু 14, 14 স্কোয়ার, 14 × 14 লিখলাম। এটা যদি কাটি 7 দুগুণে 14, এটা 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 7 দুগুণে 14 এবং 11 দুগুণে 22। তাহলে ক্ষেত্রফল হবে 7, 11, 77 সেমি স্কোয়ার, যেটা অপশান নাম্বার
2 আছে। এটা ডাইরেক্ট যে সূত্র সেটা কিন্তু দেখো এইখান থেকেই পাওয়া যায়। এখানে কি, এখানে একটা 45 ডিগ্রি কোণ, আমি যদি বলি যে এরকম একটা বৃত্ত আছে, একটা বৃত্ত চাপ দিয়ে সেন্টারে যদি থিটা কোণ উৎপন্ন হয়, একটু আগে কি ছিল 45 ডিগ্রি, 45 কোথায় বসেছিলাম এইখানটা, আমি বলছি এটা 35 ডিগ্রি থিটা, আমি এই 45-এর জায়গায় থিটা বসালাম। নিচে 360 ছিল, 360 নিচে বসিয়ে দিলাম, গুণিতক কী ছিল পাই আর স্কোয়ার, এটাই কিন্তু সূত্র হিসেবে তোমরা পড়ো। বোঝা গেছে যে এরিয়া অফ সেক্টর, সেক্টর মানে এই যেটা বৃত্তকলা, বাংলা যেটা বৃত্তকলা লিখেছে, এই এরিয়া অফ সেক্টর হবে থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। থিটা মানে হচ্ছে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে। যদি ভুলে যাও ভাববে 360 ডিগ্রি যে কোণটা আমরা সেন্টার উৎপন্ন করি তার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, 1 ডিগ্রি হলে কত, 45 ডিগ্রি হলে কত। পরের প্রশ্ন 8 প্রশ্নে বলেছে যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তবে নতুন পরিধি এবং ব্যাসের অনুপাত কত হবে। মনে করো যে বৃত্তটার কথা প্রথমে বলা হয়েছিল তার ব্যাসার্ধ আর, এবার যেটা নতুন তৈরি হচ্ছে, নতুন যে বৃত্তটা তৈরি হবে, বলেছে তার ব্যাসার্ধ দ্বিগুণ হবে, অর্থাৎ নতুন বৃত্তের ব্যাসার্ধ যদি বড় হাতের আর হয়, এর মান হবে আগের যে বৃত্তের ব্যাসার্ধ আছে তার দ্বিগুণ, অর্থাৎ 2r। বোঝা গেছে, এটা হচ্ছে নতুন বৃত্তের ব্যাসার্ধ, তার মান হচ্ছে আগের বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। বলেছে তাহলে তার পরিধি এবং ব্যাসের অনুপাত কত হবে। দেখো এই বৃত্তটার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাসের মান কত হবে। ব্যাস মানে হচ্ছে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ, ব্যাস মানে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ, ব্যাসার্ধ যেহেতু 2r, তাহলে এই ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাসের মান পাওয়া যাবে, অর্থাৎ ব্যাসের মান হবে 4r। এই বৃত্তটার পরিধিও চেয়েছে, আমরা জানি কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি এইটা হয় তাহলে পরিধি কত হবে। পরিধির ফর্মুলা হচ্ছে 2 পাই ইন্টু আর। কেন বড় হাতের আর লিখলাম, কেন নতুন বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর, তাহলে এই নতুন বৃত্তটার পরিধি হবে 2 পাই ইন্টু বড় হাতের আর। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বড় হাতের আর এর মান হচ্ছে ছোট হাতের আর ইন্টু 2, অর্থাৎ 2r। তাহলে আমি বলবো যে এই বৃত্তটার পরিধি হচ্ছে 4πr, এটা পরিধি, নতুন বৃত্তের পরিধি। বোঝা গেছে, তাহলে নতুন বৃত্তের পরিধি 4πr, নতুন বৃত্তের ব্যাস হচ্ছে 4r। বলেছে তাদের অনুপাত কত। অনুপাত মানে কি, পরিধি বাই ব্যাস, পরিধি এবং ব্যাসের অনুপাত চেয়েছে। পরিধির মান 4πr এবং ব্যাসের মান 4r, এটা যদি কাটো তাহলে পরিধি ইস্টু ব্যাস যেটা চেয়েছে তার মান হবে পাই, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন 9 প্রশ্নে বলেছে 6 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি ঘনককে গলিয়ে ছোট ছোট 27টি ঘনক তৈরি করা হলো, প্রতিটি ছোট ঘনকের দৈর্ঘ্য কত। দেখো ঘনক কখন তৈরি হয়, যখন যেরকম আয়তঘন দেখেছিলে তার ক্ষেত্রে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। ঘনক মানে হচ্ছে প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, এটা একটা ঘনক যদি হয় তাহলে এর দৈর্ঘ্য এ হবে, প্রস্থ এ হবে এবং উচ্চতাও এ হবে, এটা একটা ঘনক। এই ঘনককে আমি গলাবো, গলিয়ে ছোট ছোট ঘনক তৈরি করব। তাহলে যেহেতু আমি একটু আগেই বলেছিলাম যদি কোনো বস্তুকে গলিয়ে ফেলা হয় তাহলে সেই বস্তুটার আয়তনের ফর্মুলা ফেলবে। ঘনকের আয়তন ফর্মুলা এ কিউব, যদি এক একটা সাইড এ হয় তাহলে ঘনকের আয়তনের ফর্মুলা হয় এ কিউব বা বাহু কিউব। বোঝা গেছে, তাহলে যে ঘনকটা গলিয়ে ফেলছি তার দৈর্ঘ্য হচ্ছে 6, তাহলে গলিয়ে যেটা ফেলবো তার আয়তন কত হবে। বাহু যদি 6 হয় তাহলে আয়তন হবে 6-এর কিউব, যেটা গলিয়ে ফেললাম সেটা ডান দিকে রাখো। এই সমান পরিমাণ মেটেরিয়াল নিয়ে আমি ছোট ছোট গোলক তৈরি করছি, কত পিস, 27 পিস। যে 27 পিস ছোট ছোট গোলক তৈরি করা হচ্ছে সেই এক একটা গোলকের বাহুর দৈর্ঘ্য যদি x হয় তাহলে এক একটা ছোট ছোট ঘনকের আয়তন কত হবে। আলটিমেটলি বাহুর কিউব মানে আয়তন আমি জানি, তাহলে এক একটা ছোট ছোট ঘনকের আয়তন হবে এক্স কিউব। এরকম 27 পিস ঘনক এই মেটেরিয়ালটা দিয়ে তৈরি করা হয়েছে,
তাহলে এই 27 পিস ঘনকের আয়তন যা হবে এই বড় ঘনকটার আয়তন তাই হবে। কেন? এই বড় ঘনকটার আয়তনের সমান মেটেরিয়াল দিয়ে এই 27 পিস ছোট ছোট আয়তনের ঘনক তৈরি করা হয়েছে। বোঝা গেছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন কোনো একটা জিনিসকে গলিয়ে ফেলে অন্য একটা জিনিস যদি তৈরি করে, তাহলে যেটা গলিয়ে ফেললাম তারও আয়তনের ফর্মুলা ফেলবো এবং যেটা তৈরি করছি তারও আয়তনের ফর্মুলা ফেলবো। বোঝা গেছে? তাহলে আমি এক্সটা কি ধরলাম? প্রতিটা ছোট ঘনকের দৈর্ঘ্য ধরেছি এক্স। এই এক্সের মানে কিন্তু তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এক্স কিউবের মান আমি এরম লিখতে পারি 6 কিউব বাই 27টা নিচে আসবে, 27কে আমি 3-এর কিউব হিসেবে লিখতে পারি। 3-এর কিউব মানে 27। এটাকেই তুমি 6/3 তার হোল কিউব বলে লিখতে পারো। এটাকেই আবার 3 দুগুণে 6 কেটে আমি লিখতে পারি 2-এর কিউব। অর্থাৎ এক্সের কিউব সমান যদি 2-এর কিউব হয় তাহলে এক্স কিউব আর 2 কিউব কম্পেয়ার করলে পাবো এক্সের মান 2। অর্থাৎ ছোট ছোট যে ঘনকগুলো আছে তাদের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হবে, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। পরের প্রশ্নের ইংরেজি ভার্সানটা চাপা আছে, কেন এখানে জায়গা নেই। আমি অঙ্কটা করার পর ইংলিশ ভার্সানটা দেখতে দেবো। 500 মিটার দৈর্ঘ্য এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার মাঠের মাঝখান থেকে 30 মিটার দৈর্ঘ্য ও 20 মিটার প্রস্থ এবং 12 মিটার উচ্চতা বিশিষ্ট একটি ট্যাঙ্ক খনন করা হলো। খনন করার সময় যে মাটি পাওয়া গেল সেটা যদি মাঠের বাকি অংশে সমানভাবে ছড়িয়ে দেওয়া হয় তবে মাঠটির উচ্চতা কতটা বৃদ্ধি পাবে। দেখো, একটা মাঠ আছে, এই মাঠটার দৈর্ঘ্য দেওয়া আছে 300, 500 এবং প্রস্থ দেওয়া আছে 30 মিটার। এই মাঠের মাঝখানে কোনো এক জায়গায় একটা ট্যাঙ্ক খনন করা হচ্ছে। ট্যাঙ্কটার দৈর্ঘ্য দেওয়া আছে 30, প্রস্থ 20 এবং উচ্চতা 12। 3D পিকচার, অর্থাৎ এইভাবে নিচের দিকে ডিপ করে খুঁড়েছে, এইটা হচ্ছে 12। এখান থেকে যে মাটিটা বেরোবে সেই মাটিটাকে নিয়ে আমি এই মাঠের বাকি অংশে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিলে মাঠটার একটু উঁচু হবে, কতটা উঁচু হবে সেটা চেয়েছে। বোঝা গেছে? সমানভাবে ছড়িয়ে দিলে মাঠটির উচ্চতা কতটা বৃদ্ধি পাবে। তাহলে এখন দেখব যে এখান থেকে কতটা মাটি বেরিয়ে আসছে। এটা মনে রাখবে সবসময় যখনই কোনো পরিমাণ বোঝায়, যেমন মাটি আছে, কোনো ঘরের বায়ুর পরিমাণ আছে, জিনিসটা কী দিয়ে তৈরি, কতটা পরিমাণ ইত্যাদি যখন বলবে তখন কিন্তু সবসময় আয়তনের ফর্মুলা আমরা ফেলব। এখানে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে আয়তন অর্থাৎ এইটা একটা বাক্স টাইপের তৈরি হবে, মানে এরকম টাইপের দেখতে। যখন মাটিটা কাটা হবে এরকম একটা ট্যাঙ্কের মতো জিনিস তৈরি হয়। এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যদি দেওয়া থাকে তাহলে আমরা জানি এখান থেকে যে মেটেরিয়াল, এক্ষেত্রে যেটা মাটি যেটা বেরোবে তার ফর্মুলা হবে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। অর্থাৎ এখান থেকে যে মাটিটা বেরোবে তার আয়তন হবে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতার মানের সমান। এক্ষেত্রে যে মাটিটা পাওয়া যাচ্ছে সেই মাটির আয়তন কত হবে? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। দৈর্ঘ্য 30 দেওয়া আছে, প্রস্থ 20 দেওয়া আছে এবং উচ্চতা 12। অর্থাৎ মাটির আয়তন হচ্ছে এইটা। ঘনমিটার বসিয়ে নাও, মিটার ঘনমিটার। এবারে দেখো এখান থেকে মাটিটা কেটে নিয়ে এবারে এইখানে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিলে এইখানে কিছুটা উচ্চতা বৃদ্ধি পাবে, এটা মনে করো উচ্চতা বৃদ্ধি পাবে এইচ। তার আগে দেখো যে জায়গায় মাটিটা ছড়িয়ে দেওয়া হলো এখান থেকে মাটিটা কেটে বাকি জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে, এই জায়গায় ছড়ানো হচ্ছে। অর্থাৎ এখান থেকে কাটা হয়েছে, এইখানে আর কিন্তু মাটি কিছু থাকছে না, যে মাটিটা তোলা হয়েছে সেটা এই জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে আমি দেখব এখানে মাটি কাটার ফলে যে খাতটা তৈরি হলো এই খাতটা বাদ দিয়ে এখানে আর কতটা জায়গা বাকি আছে। খাতটা বাদ দিয়ে এখানে আর কতটা জায়গা বাকি আছে। তাহলে বাকি জায়গার যে ক্ষেত্রফল, বাকি জায়গার ক্ষেত্রফল সেটা কত হবে? বাকি জায়গাটা কত? দেখো যদি এই খাতটা না খুঁড়তো তাহলে ক্ষেত্রফল আমি এইটাকে কি বলতাম? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এটা হচ্ছে ক্ষেত্রফল। যদি না খুঁড়তাম তাহলে ক্ষেত্রফল হতো দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। এই টোটাল মাঠটার ক্ষেত্রফল হতো দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, ক্ষেত্রফল। কিন্তু এর মধ্যে থেকে কিছু জায়গা আমি মাটি কেটেছি, তাহলে আমি মাইনাস করব। কোন জায়গাটার মাটি কেটেছি? এই জায়গার ক্ষেত্রফলের মাটিটা আমি কেটেছি। এই জায়গাটার ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, অর্থাৎ 30 গুণিতক 20। তাহলে এই যে বাকি জায়গাটা আছে এই বাকি জায়গার ক্ষেত্রফল বার করছে, অর্থাৎ কতটা এলাকার বাকি আছে।
দেখো এক্ষেত্রে যদি আমি 30 কমন নিই তাহলে 500 মাইনাস 20 পড়ে থাকে, 500 থেকে 20 বাদ দিলে 480, অর্থাৎ এই জায়গায় 30 গুণিতক 480 এটা হচ্ছে বাকি জায়গার ক্ষেত্রফল। ক্ষেত্রফলকে সবসময় উচ্চতা দিয়ে গুণ করলে আয়তন বেরোয়, এটা মনে রাখো। ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করলে আয়তন বেরোয়। তাহলে বাকি জায়গার ক্ষেত্রফল দেখতে পাচ্ছি এইটা। বাকি জায়গায় যেখানে মাটি ছড়ানো হয়েছে তার উচ্চতা এইচ বৃদ্ধি পেয়েছে, এটা আমি প্রথমে বললাম। বাকি জায়গায় যেখানে মাটি ছড়ানো হয়েছে তার উচ্চতা বৃদ্ধি পেয়েছে এইচ। তাহলে বাকি জায়গার ক্ষেত্রফলের সঙ্গে বাকি জায়গার উচ্চতা যদি গুণ করি তাহলে এটা বেরোবে বাকি জায়গাটার আয়তন। বোঝা গেছে? তাহলে বাকি জায়গার যে আয়তনটা আমরা জানি, এই আয়তনটা কি করে এলো? এই আয়তনটা এলো এই যে মাটিটা আছে সেই মাটিটা ফেলার ফলে। তাহলে বলতে পারি এই মাটির যা আয়তন হবে বাকি জায়গার আয়তনও কিন্তু তাই হবে। কেন? বাকি জায়গার আয়তনটা তৈরি হয়েছে মাটিটা ফেলার ফলে। বাকি জায়গাটা ক্ষেত্রফল ছিল, আয়তন ছিল না। আয়তন কখন তৈরি হলো? যখন এর ওপর মাটি ছড়ানোর ফলে উচ্চতাটা এইচ বাড়লো। তাহলে বাকি জায়গাটার ক্ষেত্রফল ছিল 30 গুণিতক 480। এখানে মাটি ফেলতেই উচ্চতা বেড়ে গেল, উচ্চতাটা এইচ, তাহলে বাকি জায়গার আয়তনটা হলো এইটা। বাকি জায়গার আয়তনটা তৈরি হলো কেন? তার কারণ এখান থেকে যে মাটিটা আছে সেই সমপরিমাণ মাটিটা এখানে ছড়িয়ে দিয়েছি। এখানে যে মাটিটা ছিল তার আয়তন কত? 30 গুণিতক 20 গুণিতক 12। তাহলে আমি বলতে পারি এই মাটির যা আয়তন তার ফলেই এই আয়তনটা তৈরি হয়েছে, অর্থাৎ এই আয়তন সমান এই আয়তন বলা যেতেই পারে। তাহলে আমি লিখতে পারি এই আয়তন অর্থাৎ 30 গুণিতক 480 গুণিতক এইচ এর মান হবে 30 গুণিতক 20 গুণিতক 12। বোঝা গেছে? যে মাটিটা তুলব তার সঙ্গে বাকি জায়গার আয়তনের মান সমান হবে। 30 30 কাটো, 0 0 কেটে দাও, 4 12 48, আর এটা 2 দুগুণে 4, অর্থাৎ এইচের ভ্যালু 1/2, 1/2 মানে 0.5। এবার ইংলিশ ভার্সন দেখার উত্তরটা দেখো যে সমানভাবে ছড়িয়ে দেওয়া হলে মাটির উচ্চতা কত বৃদ্ধি পাবে। আমি দেখছি উচ্চতা 0.5 মিটার বৃদ্ধি পাবে। দেখে নাও 0.5 মিটার, অপশান নাম্বার 2-এতে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 11 প্রশ্নে বলেছে প্রতি বর্গমিটারে 0.50 টাকা হিসেবে প্রতিটি 5 মিটার উচ্চতা ও 28 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাড়ির 10টি চোঙাকৃতি থাম পরিষ্কার করতে কত টাকা খরচ হবে। দেখো একটা বাড়িতে থাম আছে, চোঙাকৃতি থাম মানে এরকম। এক একটা থামের দৈর্ঘ্য দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে 5 মিটার, এটা 5 মিটার খেয়াল রেখো। আর ব্যাসার্ধ দেওয়া আছে 28 সেন্টিমিটার। 28 সেন্টিমিটার মানে 28/100 মিটার। সেন্টিমিটার আর মিটারে কনভার্ট করো, মিটারের পরে ডেসি সেন্টিমিটার, তাই এটাকে 28/100 মিটারে পরিণত করলাম। কেন মিটারে পরিণত করলাম? সুবিধের জন্য। তার কারণ এখানে বলেছে প্রতি বর্গমিটারে খরচ দেওয়া আছে, তাই পুরোটাকে মিটারে পরিণত করাটা সুবিধে হবে। এবার এই যে এক একটা থাম আছে, এটা কি? এটা হচ্ছে চোঙ আকৃতি একটা। এই চোঙের আয়তনের ফর্মুলা কি? যখন চোঙাকৃতির থাম পরিষ্কার করছি, দেখো এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা ছাদের সঙ্গে লেগে থাকে, আর এই পোর্শনটা ভূমিতে আছে। তাহলে কাউকে যদি বলা হয় পরিষ্কার করতে, সে সবসময় এই যে বডি পোর্শনটা আছে এই পোর্শনটা পরিষ্কার করবে, এই জায়গাটা পরিষ্কার করবে, তাই না? এটা ছাদের সঙ্গে লেগে থাকে, এটা মেঝের ভেতরে থাকে। তাহলে আলটিমেটলি যদি থামটাকে পরিষ্কার করতে বলা হয় তাহলে এই জায়গাটা সে পরিষ্কার করবে। চোঙের ক্ষেত্রে এই জায়গাটাকে যে ক্ষেত্রফল তাকে বলা হয় বক্রতল, চোঙের বক্রতল বলা হয়। যে জায়গাটা পরিষ্কার করার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে চোঙের বক্রতল। চোঙের এই বক্রতলটা যদি পরিষ্কার করে, চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা তোমাকে জানতে হবে। চোঙের বক্রতলের ক্ষেত্রফল আমি একটু আগে দেখবে এটা করিয়েছিলাম, 2πr/h, যেখানে r হচ্ছে চোঙের ব্যাসার্ধ, h হচ্ছে চোঙটার উচ্চতা। তাহলে এক একটা চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h। এখানে 10টা চোঙাকৃতি থাম আছে, তাহলে 10টা চোঙাকৃতি থামের ক্ষেত্রফল হবে 2πr/h গুণিতক 10। বোঝা গেছে? এবার এক একটা চোঙাকৃতি থামের
বক্রতলের ক্ষেত্রফল 2πr/h হলে 10টার ক্ষেত্রফল, এটাকে 10 দিয়ে গুণ করলাম। আমি দেখব এখান থেকে মান কতটা বেরোচ্ছে। 2 গুণিতক পাই এর ভ্যালু 22/7, আর 28/100, h 5, এবং 10টার জন্য 10 গুণ আছে। বোঝা গেছে? এখান থেকে কাটো, 4 7 28, 4 25 100, 5 5 25, 5 2 10, 2 2 4, 4 22 88। অর্থাৎ 10টা যে থাম আছে, সেই 10টা থাম যেটাকে পরিষ্কার করতে হবে, সেই জায়গাটা হচ্ছে 88 বর্গমিটার। এই 88 বর্গমিটার জায়গা তাকে পরিষ্কার করতে হবে। প্রতি বর্গমিটারে 0.50 টাকা করে খরচ। তাহলে 88 বর্গমিটারে কত খরচ হবে? 0.50কে 88 দিয়ে গুণ, 0.50 মানে হাফ, হাফকে 88 দিয়ে গুণ করলে 44 টাকা আসে, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন 12 প্রশ্নে বলেছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ডি, অপর একটি বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল পূর্বের বর্গক্ষেত্রের দ্বিগুণ, তার পরিসীমা কত? কি বলেছে সেটা যাওয়ার আগে আমি এখানে একটা জিনিস দেখাই। মনে করো এই একটা বর্গক্ষেত্র কি, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান। এটা যদি 1 হয় তাহলে এই বাহুটাও 1 হবে, তাই তো? বর্গক্ষেত্র। আমি যদি এখান থেকে একটা কর্ণ টানি, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? এটা 90 ডিগ্রি হয়, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রে সবগুলো 90 ডিগ্রি এবং বাহুগুলো সমান। তাহলে এই বাহুটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে সব বাহু সমান হলে এটা যদি 1 ধরি, তাহলে এটাও 1। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান যদি অতিভুজ স্কোয়ার হয়, তাহলে অতিভুজের মান আসবে √2। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, ফর্মুলা ফেলো, এটা আসবে √2। এবার দেখো, আমরা সাধারণত কি জানি, বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে কি হয়? মনে করো আমি বলছি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ কি করলাম, আমি যেটা ধরেছিলাম 1, সেগুলোকে আমি এ দিয়ে গুণ করলাম। তাহলে এটাকেও আমি এ দিয়ে গুণ করব। তার কারণ হচ্ছে বাহু এবং কর্ণের রেশিও 1:√2। বর্গক্ষেত্রের বাহু আর কর্ণের রেশিও 1:√2। আমি যদি বাহুকে এ দিয়ে গুণ করি, তাহলে কর্ণকেও এ দিয়ে গুণ করব। অর্থাৎ আমি বাহুর দৈর্ঘ্য যদি এ পাই, তাহলে কর্ণের দৈর্ঘ্য কী হবে? √2কে এ দিয়ে গুণ করলে √2a বা a√2। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার। এখানে বাহু যদি আমি এ মনে করি। আবার দেখো এখান থেকে একটা জিনিস পাই, একটু আগে যেটা বললাম, যে বাহুকে যদি √2 দিয়ে গুণ করি তাহলে কর্ণের দৈর্ঘ্য পাই। অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বাহুকে √2 দিয়ে যদি গুণ করি তাহলে কর্ণের দৈর্ঘ্য পাবো। বোঝা গেছে? এক্ষেত্রে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ডি দেওয়া আছে, তাহলে আমি বলতে পারি ডি = a√2। যদি দুদিকেই স্কোয়ার করে দিই তাহলে হবে ডি স্কোয়ার। এ স্কোয়ার হলে এটা এ স্কোয়ার লিখলাম, √2 স্কোয়ার মানে 2। বোঝা গেছে? তাহলে আমি দেখলাম এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেটা আমি এ স্কোয়ার জানি, তার মান কত হবে? এখান থেকে যদি এ স্কোয়ার বসিয়ে রাখি, 2টাকে এর নিচে নিয়ে এলে d²/2 হবে। অর্থাৎ যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ডি দেওয়া আছে তার ক্ষেত্রফল সমান d²/2। এবার আর একটা বর্গক্ষেত্র তৈরি করতে বলা হচ্ছে যার ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের দ্বিগুণ। পূর্বের ক্ষেত্রফল কত ছিল? d²/2। এখন নতুন যে বর্গক্ষেত্রটা তৈরি করছি তার ক্ষেত্রফল হবে আগের বর্গক্ষেত্রটার যা ক্ষেত্রফল পেলাম তার দ্বিগুণ, অর্থাৎ d²। তাহলে নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম d²। বলেছে নতুন বর্গক্ষেত্রের পরিসীমা কত? আচ্ছা, পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে এই যে বর্গক্ষেত্রটা আছে এর 4টে বাহুর যোগফলকে পরিসীমা বলে। তাহলে এই বর্গক্ষেত্রটা যার ক্ষেত্রফল d², তার প্রতিটা বাহুর মান জানতে হবে। দেখো ক্ষেত্রফল এইখানে দেখো, যখন এইটা বলেছিলাম ক্ষেত্রফল a² বলেছিলাম, a² যদি ক্ষেত্রফল হয় তাহলে আমি বলবো বাহু এ ছিল তবেই a² এসছে। তেমনি এই নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল d² মানে আমি বলতে পারি এর বাহুর দৈর্ঘ্য অবশ্যই d করেছিল তবেই ক্ষেত্রফল d² এসেছিল। তাহলে নতুন বাহুটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি d করে হয় তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা মানে হচ্ছে 4 × বাহুর দৈর্ঘ্য। এক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য d, তাহলে পরিসীমা হবে 4d, যেটা অপশান নাম্বার 4-তে আছে। বোঝা গেছে? এখানে ক্ষেত্রফল d²। ক্ষেত্রফল d² তখনই সম্ভব যদি বাহুর দৈর্ঘ্য d হয়, তবেই ক্ষেত্রফল d² হবে। কেন? বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল a² হয়।
তাহলে বাহুর দৈর্ঘ্য ডি হলে ক্ষেত্রফল ডি স্কোয়ার ছিল। তাহলে বাহু যদি ডি হয় তাহলে পরিসীমা 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য বা 4D। 13 প্রশ্নে বলেছে একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3 এবং এর ক্ষেত্রফল 300 বর্গমিটার। প্রতি বর্গমিটারে 1.80 টাকা হিসেবে মাঠটির পরিসীমা বরাবর 1.5 মিটার উচ্চতা বিশিষ্ট একটি পাঁচিল তৈরি করতে কত টাকা খরচ হবে। দেখো, একটা মাঠের দৈর্ঘ্য দেয়া আছে এবং প্রস্থের রেশিও দেয়া আছে। আমি দৈর্ঘ্য মনে করছি 4x, প্রস্থ 3x। দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান ক্ষেত্রফল হয়, তাহলে ওই মাঠটার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। কিন্তু মাঠের ক্ষেত্রফল দিয়েছে 300, তাহলে আমি বলতে পারি 4x ইন্টু 3x এর ভ্যালু হচ্ছে 300। 3 4 12, 12 25 300। এক্স স্কোয়ারের ভ্যালু যদি 25 হয় তাহলে এক্স এর ভ্যালু হবে 5। বোঝা গেছে? এক্স এর ভ্যালু 5 হলে তাহলে দৈর্ঘ্য কত? এক্স এর ভ্যালু যদি 5 হয় তাহলে দৈর্ঘ্য হবে 4 ইন্টু 5 অর্থাৎ 20 এবং প্রস্থ হবে 3 ইন্টু 5 সমান 15। এক্স এর মানটা বসিয়ে দিলাম। বলেছে মাঠটার পরিসীমা বরাবর পাঁচিল দেবো। দেখো, এই একটা মাঠ ছিল, এই মাঠের পরিসীমা মানে হচ্ছে এই পোর্শনটা, এই পোর্শন বরাবর পাঁচিল দেওয়া হবে, এরম উঁচু করে পাঁচিল দেওয়া হবে। আমি যদি মনে করি যে পাঁচিল, এই যে পরিসীমা মানে তো একটা লেন্থ, এই লেন্থটা কতটুকু আগে আমি বার করতে পারি, অর্থাৎ মাঠটার পরিসীমা কতটুকু একটু আমি দেখে নিই। পরিসীমা মানে হচ্ছে 2 গুণিতক দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে পরিসীমা। দুটো দৈর্ঘ্য আছে, দুটো প্রস্থ আছে, এই টোটালটাকে বলা হবে পরিসীমা, তাই 2 গুণিতক দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এই মাঠটার পরিসীমা কত হবে? 2, দৈর্ঘ্যের ভ্যালু 20, প্রস্থের ভ্যালু 15, 20 প্লাস 15 35, 35কে 2 দিয়ে গুণ করলে 70 মিটার, অর্থাৎ মাঠটার পরিসীমা হচ্ছে 70 মিটার। এই পরিসীমা বরাবর পাঁচিল দেবো। আচ্ছা, আমি যদি এই পরিসীমাটাকে বলি টোটালটা হচ্ছে 70, এটাকে আমি ভেঙে নিলাম, ভেঙে নিয়ে বললাম এই টোটালটা হচ্ছে 70 মিটার। পরিসীমা মানে তো একটা লেন্থ, এই লেন্থটা হচ্ছে 70। এবার এর উপরে 1.5 মিটার চওড়া একটা পাঁচিল দিচ্ছ, তাহলে 1.5 মিটার চওড়া পাঁচিলের টোটালটার ক্ষেত্রফল হবে এইটা। যখন এরকম পাঁচিল দিচ্ছ তখন আমি বলবো এই পাঁচিলটার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে টোটাল পাঁচিলের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ হচ্ছে 1.5 মিটার অর্থাৎ 1.5। তাহলে এটা টোটাল পাঁচিলের ক্ষেত্রফল। 1 বর্গমিটার পাঁচিল তৈরি করতে খরচ হচ্ছে 1.80 টাকা। তাহলে 70 ইন্টু 1.50, এই টোটাল পাঁচিলটার ক্ষেত্রফলে তৈরি করতে কত খরচ হবে, এটাকে 1.80 দিয়ে গুণ করব। বোঝা গেছে? পাঁচিলের ক্ষেত্রফল 70 ইন্টু 1.50, 1 বর্গমিটারে খরচ 1.80 হলে টোটাল পাঁচিলের ক্ষেত্রফল তৈরি করতে কত খরচ হবে। তাহলে এটা আসবে 70 গুণিতক 15/10, এটা শূন্য কেটে দাও, 18/10। বোঝা গেছে? এখান থেকে একটা শূন্য দিয়ে দাও কেটে, 5 দুগুণে 10, 3 5 15, 9 দুগুণে 18, 3 9 27, 27কে 7 দিয়ে গুণ করলে 189 টাকা, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 14 প্রশ্নে বলেছে একটি বর্গাকার পার্কের ভিতরে চারদিকে 7 মিটার চওড়া একটা রাস্তা আছে। যদি পার্কটির পরিসীমা 352 মিটার হয় তবে রাস্তাটির ক্ষেত্রফল কত। এই একটা বর্গাকার ক্ষেত্র আছে, এর ভিতরে চারদিকে রাস্তা আছে। এই যে পার্কটা ছিল, এই পার্কটার পরিসীমা দেয়া ছিল 352। পরিসীমা মানে কি? 4টে বাহুর যোগফলকে পরিসীমা বলা হবে। অর্থাৎ 4 ইন্টু বর্গাকার পার্কের যদি বাহুর দৈর্ঘ্য আমি বাহু হিসেবে লিখি, এটা হচ্ছে পরিসীমা, তার মান দেওয়া আছে 352। তাহলে 4 দিয়ে কাটলে এটা আসছে 88। অর্থাৎ বর্গাকার পার্কের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 88 করে। এবার এর ভিতর দিকে 7 মিটার চওড়া রাস্তা আছে। এই যে চওড়া রাস্তাটা, এটা হচ্ছে 7 মিটার করে। বোঝা গেছে? এই যে এইটা 7 মিটার করে চওড়া রাস্তা। এবারে দেখো, এই রাস্তাটার ক্ষেত্রফল চেয়েছে। দেখো, ডাইরেক্ট তুমি একটা রাস্তার ক্ষেত্রফলের সূত্র মনে রাখতে পারো এইভাবে, বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য ছিল 88। খেয়াল করো আমি কি বলছি সেটা বোঝার চেষ্টা করো। বর্গাকার পার্কের এই এক একটা বাহুর দৈর্ঘ্য ছিল 88। সেটা রাস্তাটা দিয়ে আমি দৈর্ঘ্য বার করছি, রাস্তাটার জন্য 7 করে জায়গা কমে যাচ্ছে, ভিতর দিকে আসছে বলে জায়গা কমে যাচ্ছে, তাই আমি এখানে মাইনাস করলাম।
যদি বাইরের দিকে রাস্তা থাকতো তাহলে আমি প্লাস করতাম। আমি এইভাবে বলবো 88 করে লেন্থটা ছিল বাইরের চারদিকে, কিন্তু রাস্তাটা ভিতর দিকে করেছে, ফলে আমার মাঠটা কমে গেছে। কতটা করে কমেছে? 7 করে কমেছে। কেন 7 করে কমছে? কেন আমি চারদিকে 7 করে কমাচ্ছি, চারটে দিকে 7 করে কমাচ্ছি। এইটা যে টোটাল হবে, এইটা হবে রাস্তার ক্ষেত্রফল। যদি বড় ক্ষেত্রের বাইরের দিক দিয়ে রাস্তা থাকতো, এই জায়গাটা প্লাস করতে। এইভাবে একটু বুঝে বুঝে করবে ফর্মুলাগুলোকে, কেন ফর্মুলাটা মনে রাখলে তোমার ক্যালকুলেশনের সুবিধে হবে। 88 টোটাল বাহুর দৈর্ঘ্য, ভিতর দিকে 7 করে কমছে, তাই 7 কমলো বলে 7 লিখছি, এবং চারদিকে 7 করে কমেছে বলে 4 × 7। বাইরের দিকে রাস্তাটা থাকলে এই জায়গাটা শুধু প্লাস থাকবে, বাদ বাকি সমান থাকবে। তাহলে এইটা হচ্ছে 4 × 7 = 28, আর 88 থেকে 7 বাদ দিলে 81, 28কে 81 দিয়ে গুণ করলে 2268 হবে, যেটা অপশান নাম্বার 2-তে আছে। অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল 2288 স্কোয়ার মিটার। আজকে শেষ প্রশ্ন দেখো, একটি চাকা 88 কিলোমিটার যেতে 1000 পাক ঘুরলে চাকাটির ব্যাসার্ধ কত? উত্তর দেওয়া আছে মিটারে, আমি তাই চাকাটার ব্যাসার্ধ আর মিটার মনে করে নিচ্ছি, অর্থাৎ আর এর ভ্যালু বার করতে হবে। এই একটা চাকা যদি হয়, এই চাকাটা 1 পাক যদি ঘোরে, সে এই চাকার যা পরিধির দৈর্ঘ্য তার সমান পরিমাণ দূরত্ব যায়। চাকা 1 পাক ঘুরলে পরিধির সমান, অর্থাৎ 2πr মিটার দূরত্ব যাবে। এটা 1 পাক গেলে চাকা 1 পাকে এতটা যায়। তাহলে চাকাটা 1000 পাক যদি ঘোরে, তাহলে 1000 পাকে চাকাটা কত মিটার যাবে? 1000কে 2 দিয়ে গুণ করো, 2000 πr মিটার। কিন্তু বলেছে মোট 88 কিলোমিটার গেছে। আমি দেখছি 1000 পাক ঘুরলে 2000 × πr মিটার যাবে, কিন্তু প্রশ্নে বলেছে 88 কিলোমিটার যাবে। এটা যেহেতু মিটারে ছিল, তাই 88 কিলোমিটার মানে 88কে 1000 দিয়ে গুণ করে 88 × 1000 মিটারে পরিণত করো। এদিকেও মিটার, এদিকেও মিটার। এই 1000-এর 3টে শূন্যের সঙ্গে এইটা কাটলাম, 2-এর সঙ্গে আমি 88 কাটলে 44 আসে। পাইয়ের ভ্যালু যদি 22-এর 7 বসাও, 22-এর 7 গুণিতক r সমান 44, 22 দুগুণে 44 হলে r এর ভ্যালু হবে 7 দুগুণে 14 মিটার। অর্থাৎ যে চাকাটার কথা বলা হচ্ছে সেই চাকাটার ব্যাসার্ধ 14 মিটার, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।